অঙ্কের কথা বলবেন। আমাদের তো নেক্সট হচ্ছে বুধবারে ক্লাস আছে। বাই দিস টাইম আমি একটু রিকোয়েস্ট করব আমাদের আইসিএম অথরিটিতে যে যদি কোনোভাবে ইন বিটুইন আজকে ফ্রাইডে নেক্সট বুধবারের ভিতরে যদি কোনো একটা ডে বের করতে পারি, ইট উইল বি গুড। আপনাকে প্রপারলি জানাই দেওয়া হবে। ডোন্ট অ্যাফ্রেড। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের মেসেঞ্জার, এই ফেসবুক গ্রুপ সব জায়গায় দেওয়া হবে। আর আমার সাথে তো অনেকে পার্সোনালি কানেক্টেড আছেন। সো প্ল্যান, আমরা ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট নিয়ে কথা বলবো আমরা এখন। স্যার এক্সকিউজ মি স্যার, একটু স্যার ইন্টারফেয়ার করি শুধু। আমাদের ইন বিটুইন স্যার 10 তারিখে মঙ্গলবারে আমাদের স্যার একটা এক্সাম আছে স্যার, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। জি স্যার, তো যদি স্যার শনিবারে ক্লাস না হয় স্যার, তাহলে রবি অথবা সোম। শনিবার আবার কালকে পর 3 দিন হয়ে যায়, তো আপনার এটা আপনাদের জন্য ইনকনভিনিয়েন্ট। আমি তাহলে রবি অথবা সোমবার ট্রাই করব। হ্যাঁ স্যার রবি সোমবারে হলে স্যার একটু মানে অফিস থেকে এসে স্যার। আপাতত বুধবারই রাখি, দেখি আমাদের তো কিছুদিন সময় আছে, ইনশাআল্লাহ অসুবিধা নেই। ঠিক আছে, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে হচ্ছে ইম্পায়ারমেন্ট অফ অ্যাসেট আমরা ডিসকাশন করব। সেটা হচ্ছে অবজেক্টিভ। দ্য objective of the standard is to prescribe the procedure that an entity applies to ensure that its assets are carried at no more than their recoverable amount. অনেক সময় যেটা হয় হচ্ছে যে আপনার রিকভারেবল অ্যামাউন্টের থেকে যদি আপনার ক্যারিং অ্যামাউন্ট কম হয়ে যায়, তখনই কিন্তু এই কোশ্চেনটা আসে। The standard also define when an asset is impaired, how to recognize an impairment loss, when an entity should reverse this loss, and এটা অনেক সময় কিন্তু আপনাকে এই রিভার্স করার প্রয়োজন হয়। and what information related to the impairment should be disclosed in the financial statement. সোজা কথা, আমরা অবজেক্টিভে আমরা ক্লিয়ারলি বুঝলাম। এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু আসে আইএস এর অবজেক্টিভ। তখন আপনি কোশ্চেন ডাইরেক্ট লিখবেন যে আসলে যে কোনো অবজেক্টিভ হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে যে ওই আইএসটাকে হচ্ছে ইনিশিয়াল রিকগনিশন, তারপরে ইনিশিয়াল মেজারমেন্ট, সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, তারপর প্রেজেন্টেশন এন্ড দেন ডিসক্লোজার। ইট ইজ দ্য থিং। সো স্বাভাবিকভাবে আমরা এখানে ইম্পেয়ারমেন্ট কিভাবে হয়, ইম্পেয়ারমেন্ট হয় হচ্ছে এই সিচুয়েশনে যখন ক্যারিং অ্যামাউন্টটা রিকভারেবল অ্যামাউন্টের থেকে কম হয়ে যায়। ঠিক আছে, এবং সেই জায়গাটাতে আরেকটা হচ্ছে কিভাবে রিভার্স হয় আর ডিসক্লোজার। এখন ইম্পায়ারমেন্ট কাদের জন্য অ্যাপ্লিকেশন হবে, কাদের জন্য হবে না, সেটি আপনি হচ্ছে মোটামুটি ধরেন। ইম্পায়ারমেন্ট অফ অ্যাসেট যদি হয়, সেটা হচ্ছে যে ইনভেন্টরির একটা কিন্তু নেট রিয়ালাইজেবল ভ্যালু একটা মেথড আছে, বাট ইম্পায়ারমেন্ট অফ অ্যাসেটের আন্ডারে কিন্তু ইনভেন্টরি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ডেফার্ড ট্যাক্স, এমপ্লয়ি বেনিফিট, কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট ইন প্রপার্টি, যেটা আমরা একটু আগে IAS 40 দেখলাম, এখানে কিন্তু আমরা বলতেছি কিন্তু হচ্ছে ফেয়ার ভ্যালু মেথডে দিতে পারে। ফেয়ার ভ্যালু মেথডে দিলে কিন্তু দেয়ার ইজ নো ইম্পায়ারমেন্ট টেস্ট। তখন কিন্তু ফেয়ার ভ্যালু মানে প্রতিদিনই আপনি মার্কেট দেখতে পাচ্ছেন। এগ্রিকালচার অ্যাসেট 41, ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট IFRS 4, আর হচ্ছে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, যেটা হচ্ছে আমরা জানি যে নন কারেন্ট অ্যাসেটটা আমরা সময় ডিসকন্টিনিউ অপারেশন হিসেবে আমরা রেখে দিই, মানে নন কারেন্ট অ্যাসেট, কিন্তু আমরা এটাকে ডিসপোজ করার জন্য ফিক্স করে ফেলছি, সেটা কিন্তু আর ইম্পায়ারমেন্ট টেস্ট প্রয়োজন হয় না। সো এইগুলো মূলত অ্যাসেট ইম্পায়ারমেন্টের আন্ডারে আসবে না। অ্যাসেট ইম্পায়ারমেন্টের আন্ডারে যেগুলো আসবে, ল্যান্ড, বিল্ডিং, মেশিনারিজ IAS 16, তারপরে আসবে ইনভেস্টমেন্ট প্রপার্টি অ্যাট কস্ট 40। যদি কস্টে হয়, দেখেন যখন 40তে আমি রিভ্যালুয়েশন মেথডে যাই, ফেয়ার ভ্যালু যাচ্ছি, তখন হচ্ছে না, কিন্তু যখন কস্টে থাকতেছি তখন কিন্তু কস্ট মেথড হলেই আপনি কিন্তু তখন, কারণ কি ফেয়ার ভ্যালু মানেই হচ্ছে মার্কেটে প্রতিদিন আপনি জানেন কয় টাকা প্রাইস ফ্ল্যাকচুয়েট করছে কি করছে না। যখন কস্ট মডেলে থাকছেন তখন কিন্তু প্রাইসটা কি কমে যেতে পারে। দ্যাটস ওয়াই ইউ নিড টু চেক দা, যেটাকে বলা হচ্ছে ইম্পায়ারমেন্ট টেস্টটা করা দরকার। ইনটেনজেবল অ্যাসেট আন্ডার IAS 38 এটাকে করতে হবে। গুডউইলটাকে ইম্পায়ারমেন্ট টেস্ট করতে হয়, এবং গুডউইল সহ এখানে একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে আপনাদের এই পিপিটিতে, যে যদি কখনো ইম্পায়ারমেন্টের একসাথে কয়েকটা হয়, গুডউইলটা আগে করে নিতে হয়, গুডউইলটা শেষ করে দিতে হয়। গুডউইল হচ্ছে আসলে ইনটেনজেবল অ্যাসেট, এটা আগে করতে হয়। সাবসিডিয়ারি, অ্যাসোসিয়েট, জয়েন্ট ভেঞ্চারে যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে সেটার ইম্পায়ারমেন্ট টেস্ট করতে হয়। অনেক সময় দেখা যায় যে কোম্পানিটা গোয়িং কনসার্নের সমস্যা আছে, তখন আপনি এই অ্যাসেটের ইনভেস্টমেন্টটা আপনাকে ইম্পায়ারমেন্ট টেস্ট করতে হয়। অ্যাসেট রিভ্যালু অ্যাট রিভ্যালুয়েট অ্যামাউন্ট, যদি একটা রিভ্যালু করে একটা অ্যামাউন্ট ফিক্স করেন, সেটাকে কিন্তু ওইটাকে আপনার ওই জায়গাটায় আছে কিনা, আপনি বাড়ায় নিছেন বাট এটা বাড়ানোটা আছে কিনা, এটা ইম্পায়ারমেন্ট টেস্ট করতে হয়। ক্যারিং অ্যামাউন্ট সম্পর্কে আমরা জানি যে the amount at which an asset is recognized in the statement of financial position after deducting accumulated depreciation and accumulated impairment losses. এটা আমরা জানি, খুব সহজ জিনিস। recoverable amount হচ্ছে the recoverable amount of an asset or a cash generating unit is higher of its fair value less cost of disposal and its value in use অথবা যদি আপনার ফেয়ার ইয়ে করেন, আপনার হচ্ছে যে যেটাকে ভ্যালু ইন ইউজ অথবা রিকভারেবল অ্যামাউন্ট, এই বড় যেটা আসবে সেটা আপনি ইউজ করবেন।
Useful life is either the period of time over which an asset is expected to be used by the entity. এটা যদি কতদিন ইউজ করেন এটা ব্যাপার. The number of production or similar units expected to be obtained from asset by the entity. আচ্ছা, value in use হচ্ছে is the present value of the future cash flows expected to be delivered from an asset or cash generating unit. Value in use তো সিম্পল, আপনি ফিউচারে কতটুকু ক্যাশ এখান থেকে পাবেন, দ্যাট ইজ ভ্যালু ইন ইউজ। এগুলা জানা জিনিস, বাট একটু ফেয়ার ভ্যালু আমরা জানি যে ফেয়ার ভ্যালু IFRS 13 অনুযায়ী আমি আপনাদেরকে ক্লিয়ার করছি, the price that would be received to sell an asset or paid to and transfer liability. অনেক সময় কিন্তু ফেয়ার ভ্যালু বলতেই বুঝি যে অ্যাসেটের লাইবিলিটি ট্রান্সফারও অনেক সময় হয়, যে একটা ব্যাংক আর একটা ব্যাংক থেকে একটা লাইবিলিটি টেক ওভার করতেছে, অথবা একটা ব্যক্তির লাইবিলিটি একটা ইনস্টিটিউশন টেক ওভার করতেছে, সেক্ষেত্রে কিন্তু ওই লাইবিলিটির ফেয়ার ভ্যালুটা দেখতে হয়। সো অর্ডারলি ট্রানজাকশন বিটুইন দ্য মার্কেট পার্টিসিপেন্ট এট দ্য মেজারমেন্ট ডেট, মানে মার্কেট পার্টিসিপেন্ট মানে কে কে কিনতে চায় সেইখান থেকেই না আসে একটা মার্কেট প্লেসে আর্মস লেন্থ ট্রানজাকশন হইতে হয়। মেজারমেন্ট ডেট এটা হচ্ছে IFRS 16 এ বলা আছে ফেয়ার ভ্যালু মেজারমেন্ট, সরি IFRS 13 এ বলা আছে ফেয়ার ভ্যালু মেজারমেন্ট। ইট ইজ নেগোশিয়েবল প্রাইস ফিক্সড আফটার নেগোসিয়েশন বিটুইন দ্য সেলার এন্ড বায়ার। খুব স্বাভাবিক, বায়ার একাধিক বায়ার এন্ড সেলার ইন এ আর্মস লেন্থ ট্রানজাকশনে যখন আপনি একটা মানে বার্গেনিং এর মাধ্যমে প্রাইস সেট হয়, এটাকে বলা হচ্ছে ফেয়ার ভ্যালু। এটা অনেক সময় ফেয়ার ভ্যালুটা বের করা ডিফিকাল্ট হয়ে যায় যদি প্রপার মার্কেট প্লেস না থাকে অথবা একাধিক সেলার বায়ার না থাকে, ইন্টারেক্টিভ না হয়। ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট আমরা জানি যেটাকে ডেপ্রিসিয়েশন করা যাবে, ডেপ্রিসিয়েশন বা অ্যামortization আমরা জানি, ইম্পায়ারমেন্ট লস আমরা জানি দ্য অ্যামাউন্ট বাই হুইচ ক্যারিং অ্যামাউন্ট অফ অ্যাসেট অর ক্যাশ জেনারেটিং ইউনিট এক্সিড ইজ রিকভারেবল অ্যামাউন্ট, সেটাকে বলা হচ্ছে ইম্পায়ারমেন্ট। অ্যাসেট ইম্পায়ারমেন্ট কখন হয়, সেটা হচ্ছে যখন ক্যারিং অ্যামাউন্ট অ্যাকাউন্টিং রেকর্ডটা ইজ গ্রেটার দেন রিকভারেবল অ্যামাউন্ট অর রিকভারেবল অ্যামাউন্ট ইজ লেস দেন দা হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট, যেভাবে আপনি বলেন না কেন। আর এটার এই রিকভারেবল অ্যামাউন্ট বের করার হচ্ছে যে ফেয়ার ভ্যালু মাইনাস কস্ট টু সেল অথবা ভ্যালু ইন ইউজ, আমরা জানি এটা। রিকগনিশন কিভাবে হয়, দ্য অ্যাসেট রিকভারেবল অ্যামাউন্ট ইজ লোয়ার দেন দ্য ক্যারিং অ্যামাউন্ট, দেন an entity must recognize an impairment loss as a difference between this amount. An impairment loss shall be recognized immediately in profit and loss unless the asset is carried at a revalued amount in accordance with another standard. For example, in accordance with revaluation model IAS 16, আচ্ছা এটা আসলে IAS 16 এর জায়গার সাথে ওভারল্যাপিং করার সুযোগ নাই, সেই জন্যই বলা হচ্ছে যে আমরা এখানে ইম্পায়ারমেন্টের এখানে দেখতে হবে যে দুটো IAS এর ভিতরে আসলে একটা হারমোনি থাকতে হবে। and impairment loss of a revalued asset shall be treated as a revaluation decrease in accordance with the other standard. আমরা দেখবো এটা other standard পরের স্লাইডে এটা আছে। and impairment loss on a non revalued asset is recognized in profit and loss. আগে কিন্তু কি বললাম, একবার আপনি রিভ্যালু করে বাড়িয়ে ফেলছেন তখন কিন্তু সরাসরি অ্যাসেট ক্রেডিট হয় না, তখন ওই যে আগের যে রিভ্যালুয়েশন সারপ্লাস ছিল ওটা নিয়ে কাজ করতে হয়, আগের যে অ্যাসেটের বাড়তি অংশ ছিল ওটাকে আগে রিকভার করতে হয়, দেন হচ্ছে অ্যাসেটের ইনিশিয়াল হিস্ট্রিক্যাল কস্ট থেকে বাদ যায়। বাট যদি এমন হয় যে প্রথমবার করছেন এটাকে রিভ্যালু করা হয়নি, তখন কিন্তু সরাসরি অ্যাসেটে ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে। An impairment loss of a revalued non-revalued asset is recognized in the profit and loss. However, an impairment loss of a revalued asset is recognized in other comprehensive income to the asset to the extent that the impairment loss does not exceed the amount of the revalued surplus for the amount. যদি এমন হয় যে 100 টাকার জিনিস আপনি বাড়িয়ে রিভ্যালু করে 120 টাকা করছেন, পরবর্তীকালে ইম্পায়ারমেন্ট টেস্ট করে দেখলেন 90 টাকা চলে আসছে, 90 টাকা হলে প্রথমে 20 টাকাকে অ্যাডভান্স করবেন ওই 100 থেকে 120, তারপরে 90 এ নামবেন। আর যদি এমন হয় যে ওই 120 করছিলেন এখন 110 আছে, তাহলে তো আর ওই মেইন ইনিশিয়াল ভ্যালুতে ইম্প্যাক্ট পড়ছে না। সো আমরা এটা জানি, তারপরে বলছি ইম্পায়ারমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, ইম্পায়ারমেন্ট লস হচ্ছে যেটা বললাম যে ক্যারিং অ্যামাউন্ট মাইনাস রিকভারেবল অ্যামাউন্ট। কস্ট মডেল হলে কি হয় আর রিভ্যালুড মডেল হলে কি হয়, কস্ট মডেল হচ্ছে ইম্পায়ারমেন্ট লস ডেবিট অ্যাসেট ক্রেডিট, হ্যাঁ, অথবা অ্যাকুমুলেটেড ইম্পায়ারমেন্ট লসও অনেক ক্ষেত্রে আমরা এটা দেখি যে অ্যাকুমুলেটেড ইম্পায়ারমেন্ট লসও, বাট মোস্টলি হচ্ছে যে অ্যাসেটকে ডাইরেক্ট ক্রেডিট করা হয়। আর এখানে হচ্ছে যে রিভ্যালুয়েশন মডেল হচ্ছে আপনার হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ যেটা আগে বাড়িয়েছিলেন ওটা ডেবিট হয় আর অ্যাসেটটা ক্রেডিট হয়। আর যদি এর পরে যখন রিভ্যালুয়েশন অ্যামাউন্টটা রিভ্যালুয়েশন সারপ্লাসটা শেষ হয়ে যাবে তার অংশের পরটা শুরু হবে হচ্ছে ইম্পায়ারমেন্ট লস। লাইক দিস কেস, ধরেন 100 টাকার অ্যাসেট 120 টাকা করেছিলেন, পরবর্তীতে 90 হয়েছে, তাহলে 20 টাকা যাবে এখানে আর নেক্সট 90 থেকে 100 ডিফারেন্স 10 টাকা এখানে আসবে।
সো আমরা এটা জানি, এটা খুব বেশি কঠিন না। আচ্ছা, আমরা এইটা নিয়ে আসলে খুব বেশি বলবো না, একটা দুটো এক্সাম্পল দেখলে আই হোপ যে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, এবং এইটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই ধরনের এক্সাম্পল। সেজন্য আমি বলছি যে এই এক্সাম্পলটা আমরা সলভ করি। আমার মনে হয় যে আজকে এই এক্সাম্পল সলভ করে আমরা আস্তে আস্তে আজকের ক্লাস আরো হয়তো এক্সাম্পল আরো দু একটা এক্সাম্পল দিয়ে আজকে ক্লাসটা শেষ করতে চাই। ফ্রাইডে সবার হয়তো প্রিপারেশন থাকবে ফর দ্য জুম্মা প্রেয়ার। সো কাফকার আমরা যেটা বলেছি যে আমাদের আসলে ক্লাসটা একটু লম্বা, আমার জন্য একটু সমস্যা, 3 ঘন্টা টানা ক্লাস নেই। আমি খুব ব্রেকলেস ক্লাস করি, ব্রেক নেই না, কারণ ব্রেক নিলে 15 মিনিট লস হয়। সো এই ব্রেকের টাইমটা প্লাস আমি খুব ফাস্টার কভার করার চেষ্টা করি। সো আমরা প্রয়োজনে ক্লাস একটা বাড়াবো, কিন্তু আমি যে স্পিডে কথা বলি বা যেভাবে ক্লাস নেই, এভাবে কিন্তু টানা 3 ঘন্টা বলা ইজ ডিফিকাল্ট। অনেকে একটু স্লো যায়, অথবা আপনাদের হয়তো যেটা হচ্ছে যে ব্রেক থাকে। আমি ব্রেক ছাড়া নিতে চাই কেন, এটা টেম্পোতে ক্লাস নেওয়া ভালো। এনিওয়ে, কাফকো acquired it a head office on 1st January 2020, let's say, বা 2010, at a cost of 10 million। 10 মিলিয়নে তারা হেড অফিসটাকে অ্যাকোয়ার করছে, এক্সক্লুডিং ল্যান্ড ছাড়া আর কি। দ্য কোম্পানিজ ডেপ্রিসিয়েশন পলিসি is to depreciation property over 50 years on a straight line basis। 10 মিলিয়নকে 50 বছরে ভাগ হবে। এস্টিমেটেড রেসিডুয়াল ভ্যালু 0, যেহেতু রেসিডুয়াল ভ্যালু নেই, 10 মিলিয়নকে 50 বছরে ভাগ দিলে হবে। অন ডিসেম্বর 31st 2004, মানে 2000 যদি ধরি 2004 মানে 4 বছর পরে, কাফকো রিভ্যালুয়েট দ্য নন ল্যান্ড এলিমেন্ট, মানে যেটা অ্যাসেট, যেটাকে বিল্ডিং অফ ইটস হেড অফিস। কারণ কি, নন ল্যান্ড হলেই কিন্তু ডেপ্রিসিয়েশন হয়, ল্যান্ড হলে ডেপ্রিসিয়েশন হয় না। নন ল্যান্ড এলিমেন্ট অফ ইটস হেড অফিস 16 মিলিয়নে তারা করছে। ইন অ্যাকর্ডেন্স উইথ IAS 16 প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, দ্য কোম্পানি হ্যাজ ইলেক্টেড not to transfer annual amount out of revaluation reserve as an asset are used in accordance to let's say 2020 storm damage। এরপরে একটা বছর পরে, কয়েক বছর পরে আসলে একটা স্টর্ম হয়েছে, মানে একটা ড্যামেজ হয়ে গেছে, একটা ঝড়ের একটা occurred, and the recoverable amount of the head office property excluding land BDT 5.8 million। দেখেন এখানে চ্যালেঞ্জটা কি হয়ে গেছে, সেটা হচ্ছে আপনি 2000 সালে কিনেছেন 10 মিলিয়নে, এরপর তো ডেপ্রিসিয়েশন তো হওয়ার কথাই, ডেপ্রিসিয়েশন হয়েছে, বাট 2004-এ এসে এটাকে ডেপ্রিসিয়েশন হওয়ার পরেও যেখানে কমার কথা, মানে 50 বছর দিয়ে ভাগ দিয়ে কমার কথা, না কমিয়ে আপনারা 16 মিলিয়নকে আমরা রিভ্যালু করছি। এরপরে কি হয়েছে, একটা ঝড় হয়েছে, ব্যাপক বড় ঝড়, এবং সেই ঝড়ের কারণে আপনার অ্যাসেট ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার পরে রিভ্যালুড অ্যামাউন্ট আসছে 5.8 মিলিয়ন। According to IAS 36, the what impairment charge should be recognized in the statement of comprehensive income arising from the impairment review in accordance with 2000, let's say 2020, 2000, যে কোনো একটা বছরের কথা বলছে। আসলে এখানে ওই বছরটা ইম্পর্টেন্ট হবে, আমি এখানে ওয়াই দিয়েছি কেন আমার মনে পড়ছে না, আমি দেখি, হয়তো বছরটা ইম্পর্টেন্ট না, এটা হতে পারে বা ওই বছরই হতে পারে। সো IAS 36 and IAS 16 require that an impairment and reserve of a previous revaluation should be recognized through other comprehensive income on the extent of amount in the revaluation surplus for the same asset. Any remaining amount should be recognized in a statement of comprehensive income. Thus, ক্যারিং ভ্যালু 31 ডিসেম্বর 2040 ছিল হচ্ছে, আমরা 5 বছর অলরেডি হয়ে গেছে, তার মানে 2000, 2001, 2002, 2003, 2004, 5 বছরে হয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে বেসিক্যালি 10 মিলিয়ন থেকে 9 মিলিয়ন চলে আসছে। এখন রিভ্যালুয়েশন রিজার্ভে কত ছিল, যখনই আমি এটা রিভ্যালু করলাম তখন হচ্ছে 16 মিলিয়ন হয়েছে নতুন প্রাইস, মানে যেটাকে আপনার হচ্ছে রিভ্যালুড অ্যামাউন্ট, আর হচ্ছে যে আপনার ওই সময় ক্যারিং অ্যামাউন্ট ছিল হচ্ছে 9 মিলিয়ন। সো 7 মিলিয়ন একটা রিভ্যালুয়েশন রিজার্ভ আসছে। এবার ক্যারিং অ্যামাউন্ট 31 ডিসেম্বর এর পরে একটা সময় যখন আপনার এখানে আসলে 2009 বলছে, আসলে এটা হবে হচ্ছে, এক সেকেন্ড, এটা হবে হচ্ছে, মানে এটা বলতেছে হচ্ছে 2009, হ্যাঁ, তার মানে এটা আসলে বেসিক্যালি একটু কারেক্ট করি, 2009 হবে সম্ভবত। তো ঠিক আছে, এবার তো 2009-এ কি হবে, তাহলে অলরেডি
আপনার 10 বছর চলে গেছে শেষে, 10 বছর চলে গেলে হচ্ছে আপনার আবারও নতুন করে আপনার এই যে টাকাটা আসছিল 16 হলো না, 16কে আবার কিন্তু 45 বছরের ভিতর ভাগ করার কথা ছিল, তো ওইটাতে আপনার ফাইনালি এসে আবার নতুন করে ডেপ্রিসিয়েশন হয়ে এখনকার বুক ভ্যালু হচ্ছে ছিল 14.2 মিলিয়ন। দ্য রিকভার অ্যামাউন্ট অ্যাট ডিসেম্বর 31st 2009 এ কি আসছে 5.8, তাহলে দ্য টোটাল ইম্পায়ারমেন্ট লস কত হলো 14.2 থেকে 5.8, এটা হচ্ছে 4.8 মিলিয়ন। এখন অফ দিস এই যে 7 মিলিয়ন কি রিভার্সাল অফ দ্য রিজার্ভ অ্যাকাউন্ট, সো অনলি 1.4 ইজ রিকগনাইজড থ্রু দ্য স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। এখন দেখেন আপনার একটা সিম্পল জিনিস দেখেন, ইনিশিয়াল ভ্যালু কত ছিল, ইনিশিয়াল ভ্যালু ছিল হচ্ছে আপনার কত, আপনার নিশ্চয়ই মনে আছে, 10 সেটি লাখ, হচ্ছে 10 লাখ, 10 মিলিয়ন, 10 মিলিয়ন, 10 মিলিয়ন সরি স্যার। 10 মিলিয়ন যদি হয় তাহলে আপনার 10 বছরে 10 মিলিয়ন থেকে যদি আপনি ডেপ্রিসিয়েশন করে আসতেন তাহলে কত টাকা হতো? কত হতো তখন? স্যার 8 মিলিয়ন হতো। 8 মিলিয়ন না? জি স্যার। 8 মিলিয়ন হতো। আচ্ছা, এখানে বলতেছে যে 7 মিলিয়ন ইজ রিভার্সাল, তো এখন হচ্ছে টোটাল ইম্পায়ারমেন্ট চার্জ হয়েছে কত 8.4, 8 পয়েন্ট, ও আচ্ছা 8.4 এর ভিতর, ঠিক আছে সরি, 8.4 এর ভিতরে আপনার 7 মিলিয়ন যে রিভার্স আগে নিবেন না, ওই রিভার্সটাকে আপনার যেটা হচ্ছে যে রেভলিউশন রিজার্ভ ছিল 7 মিলিয়ন, তার মানে হচ্ছে যে আপনি যখন অ্যাকাউন্টিং এন্ট্রি করবেন তখন হচ্ছে আপনাকে বেসিক্যালি ইম্পায়ারমেন্ট লস করতে হবে হচ্ছে বেসিক্যালি হচ্ছে টোটালটা হচ্ছে কত 8.4, এই 8.4 এর ভিতরে 7 চলে যাবে রিজার্ভ থেকে, চলে যাবে, ঠিক আছে, অ্যাডভান্স হয়ে যাবে স্যার। আর মাত্র 1.4 যাবে ইনিশিয়াল মানে আপনার অ্যাসেটের থেকে, লসে। ঠিক আছে, এটা বুঝতে পারছেন তো না? জি স্যার। আচ্ছা, এই ধরনের কিন্তু আপনাদেরকে ছোট ছোট কেস দিতে পারে, এই কারণে আমার মনে হয় যে এই কেসগুলো দেখাটা জরুরি। আচ্ছা, এখানে ইন্ডিকেটরটা আপনার থিওরির জন্য দরকার, মার্কেট ভ্যালু ডিক্লাইন হতে পারে, নেগেটিভ চেঞ্জ ইন টেকনোলজি, অনেক সময় হয় কি আপনি ওই যে টেকনোলজি চেঞ্জ হয়েছে, আগের মেশিনটা চলছে না, ইনক্রিজ ইন মার্কেট ইন্টারেস্ট রেট বেশি হলেই কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে, আরওআই যে ক্যালকুলেশন করছিলেন অথবা আইআরআর যে ক্যালকুলেশন করছিলেন তার থেকে রেট বেড়ে গেলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে, ডিসকাউন্টিং তখন বেশি রেট দিয়ে করতে হয়। আচ্ছা, নেট অ্যাসেট অফ দ্য কোম্পানি হায়ার দেন দ্য মার্কেট ক্যাপিটালাইজেশন, অনেক সময় মার্কেট ক্যাপিটালাইজেশন থেকে নেট অ্যাসেটের ভ্যালুটা বেশি দেখানো আছে, মানে মার্কেট ক্যাপিটালাইজেশন মানে শেয়ার মার্কেটের জন্য ইম্পর্টেন্ট যে অ্যাসেটের মার্কেট ক্যাপিটালাইজেশন কেমন। ইন্টারনাল সোর্সেস হচ্ছে অবসোলেন্স অফ দ্য ফিজিক্যাল ড্যামেজ, অনেক সময় এটা গুলো এক্সটার্নাল সোর্সের থেকে হয়, যে মার্কেটের কিছু প্যারামিটার চেঞ্জ হয়েছে, আপনার হাতে কন্ট্রোল নাই। আর ইন্টারনাল রিসোর্স হচ্ছে অবসোলেন্স হয়, তারপরে অনেক সময় আইডিয়াল ক্যাপাসিটি হয়ে যায়, ডিসপোজ করতে হয়, অথবা পারফরমেন্স এক্সপেক্টেড লেভেলে থাকে না, এই বিষয়গুলো থাকে অনেক সময়। ফর ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি জয়েন্ট ভেঞ্চার অ্যাসোসিয়েট দ্য ক্যারিং অ্যামাউন্ট ইজ হায়ার দেন দ্য, যেটা ক্যারিং অ্যামাউন্টে মানে যে ইনভেস্টমেন্ট করছেন তার হচ্ছে এর থেকে রিটার্ন আসার সম্ভাবনা কমে যায়, দ্যাট ইজ ক্যারিং অ্যামাউন্ট বেশি, আর হচ্ছে যে আপনার রিকভার অ্যামাউন্ট কম, সেক্ষেত্রে হয়। এখানে এখানে একটা ছোট্ট কনসেপচুয়াল নোট দেয়া আছে, an entity has purchased the whole of the share capital of, এগুলো কিন্তু আপনার অঙ্কের জন্য ইম্পর্টেন্ট, আমি স্লাইডটা দিব, আপনার প্রত্যেকটা অঙ্ক একটু দেখে নিবেন, এটা অল্প সময় লাগে, কুইক দেখতে পারবেন, বাট ফ্যাক্ট হচ্ছে যে এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আপনি দেখেছি প্রচুর প্রচুর দিয়েছে, নট লাইকলি এটা দিয়ে দিবে, বাট এই প্যাটার্নে যতগুলো আইএফআরএস এর আমি দিচ্ছি আপনাদেরকে দিয়ে দিব, আপনার এই যে পিডিএফ বানায় পিপিটি গুলো, সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। An entity has purchased the whole of its share capital of another entity for a purchase price of 20 million, the goodwill arising from the transaction 5 million. It is happened at the outset that the information system would be must in order to create significant savings. Additionally, the entity was purchased because of its market share in a particular jurisdiction and because of its research project. Subsequently, the cost savings on the information system were made. The government of the jurisdiction introduced a law that restricted the market share to below the anticipated by the entity, and some research projects were abandoned because of the lack of funding. কিছু explain
any potential indication of impairment of goodwill. হ্যাঁ, impairment of goodwill আছে কিনা এটা জিজ্ঞেস করা হয়েছে, কারণ এখানে কিছু গভর্নমেন্টের রুলস রেগুলেশন চেঞ্জ করার জন্য আপনি যখন একটা অন্য কোম্পানির শেয়ার কিনেছিলেন সেটা 20 মিলিয়নে কিনেছিলেন, তার ভিতরে 5 মিলিয়ন ছিল ডিভিডেন্ড, এর ভিতরে গভর্নমেন্টের রুলস রেগুলেশন চেঞ্জের কারণে একটু আপনার ওই কোম্পানির শেয়ারের যে দামে কিনেছিলেন গুডউইলটা আসলে গুডউইল ডিপেন্ড করে ওই কোম্পানির বিজনেসের উপর, ওই কোম্পানির বিজনেস প্লাস পটেনশিয়ালিটিটা একটু ফল করেছে, সো দ্য এন্টিটি উড বি পেইড for the goodwill in anticipation of the future benefit arising thereof. The benefit in terms of cost savings on the information system has arisen, but the market share increase and the successful outcome of the research project has not occurred. Therefore, there is these event may indicate the impairment of loss. যেটা হচ্ছে তারা আসলে ওই প্রজেক্টটা গভর্নমেন্টের নতুন পলিসি বা অন্য কারণে ওই রকম এক্সপেক্টেড গেইন বা প্রফিট বা বেনিফিট নাও হইতে পারে, এরকম ইন্ডিকেশন আছে, অতএব এটাকে আসলে আরো ফার্দার ইনফরমেশনের উপর বেস করে এটাকে ইন্ডিকেশন আছে অ্যাটলিস্ট বোঝা গেল। এটা কত অ্যামাউন্ট দিয়ে গুডউইল ইম্পেয়ারমেন্ট হবে এটা আপনি এখনো না পারলেও বুঝতে পারলেন যেহেতু কোনো কোশ্চেন আছে, অতএব এটা কিন্তু গুডউইলকে ইম্পেয়ারমেন্ট করার টেস্টে যেতে হবে। এই এক্সাম্পলটা দেখতে পারেন, দ্য ফলোইং ডিটেইল রিলেটেড টু দ্য ফ্রি হোল্ড প্রপার্টি। এখানে ক্যারিং অ্যামাউন্ট 10,000 টাকা আছে, রিভ্যালুয়েট করা হয়েছে 16 লাখ টাকাতে, তাহলে তার মানে হচ্ছে যে অ্যামাউন্ট রিকগনাইজ রিভ্যালুয়েশন হচ্ছে 6 লাখ টাকা। আচ্ছা, ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে পরবর্তীকালে আবার একটা পরে এসে ক্যারিং, এই যে 16 হলো না, 16 থেকে আবার ডেপ্রিসিয়েশন করার পরে হচ্ছে ক্যারিং অ্যামাউন্ট হয়ে গেল 15 লাখ টাকা। ফেয়ার ভ্যালু আছে হচ্ছে 6 লাখ টাকা, ভ্যালু ইউনিট 8 লাখ টাকা, গিভেন জার্নালিটি দ্য ইম্পেয়ারমেন্ট লস। তাহলে দেখেন এই যে ইনিশিয়াল কস্ট ক্যারিং অ্যামাউন্টটা আবার নতুন করে হচ্ছে আবার রিভ্যালু করা হলো, রিভ্যালু করার পরে আবার এটাকে আমরা ক্যারিং অ্যামাউন্টের একটু 1 বছর পরে কমে গেল, করার পরে তিনটা জিনিস দেওয়া আছে, ক্যারিং অ্যামাউন্ট বলা আছে, তারপরে হচ্ছে ফেয়ার ভ্যালু আছে, ভ্যালু ইন ইউজ আছে। সো ফেয়ার ভ্যালু এবং ভ্যালু ইন ইউজের ভিতর বড় হচ্ছে ভ্যালু ইন ইউজ। সো দিস শুড বি ইয়োর রিকভারেবল অ্যামাউন্ট অফ অ্যাসেট হচ্ছে 8,000 টাকা, হুইচ দ্য ফেয়ার ভ্যালু is higher than value in use, so impairment হবে 15 থেকে 8 গেলে হচ্ছে 7 লাখ টাকা। এই 7 লাখের ভিতরে 6 লাখ যাবে রিভ্যালুয়েশন থেকে, 1 লাখ টাকা যাবে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। এই 6 লাখ টাকা যাবে হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভে, আর 1 লাখ টাকা যাবে হচ্ছে ইনকাম স্টেটমেন্টে, কারণ এইটা হচ্ছে ইনিশিয়ালি আপনার 10-এর থেকে শর্ট, আর 16 এই 6 হচ্ছে 15 থেকে শর্ট, ঠিক আছে? সো এটা বোঝা গেল, এটা বোঝা গেছে তো না? জি স্যার, এটা বুঝতে পেরেছি স্যার, তবে এর আগের অঙ্কটা স্যার, এর আগের এক্সাম্পলটা যদি স্যার আরেকটু বলতেন। ওখানে আগের এক্সাম্পলে বলা আছে যে আপনি একটা কোম্পানি শেয়ার কিনছেন, এটা হিউজ পটেনশিয়ালিটি, ভালো হবে এই আইটি মার্কেট। ধরেন আপনি লেটসে মনে করেন একটা কোম্পানি, তারা মনে করেন যে আইওএস বা ফোনের কোন সফটওয়্যার বানায়, খুব পটেনশিয়াল, তো আপনি কিনেছেন 15 লাখ টাকা শেয়ার, 20 লাখ টাকা কিনছেন, 5 লাখ টাকা আপনার গুডউইল আছে। তো পরবর্তীকালে যেটা হয়েছে, ওই প্রজেক্টটা গভর্নমেন্ট আর কিনতেছে না, গভর্নমেন্ট সবাই কিন্তু প্রাইভেট সেক্টর থেকে বিভিন্ন প্রজেক্ট কিনে, গভর্নমেন্ট বলতেছে না আমি এই ধরনের প্রজেক্ট আর আইটি মিনিস্ট্রি দিয়ে কিনবো না, তখন ওই কোম্পানি কার কাছে বিক্রি করবে? এই প্রজেক্টটা হয়তো গভর্নমেন্টের কাছেই বিক্রি করার কথা ছিল। তো যেহেতু এই তার প্রফিটেবিলিটি কোশ্চেনেবল, সেই কারণে কিন্তু তার গুডউইলটাকে ইম্পেয়ার করতে হবে ফার্স্ট। এটা ওইটা আরো বুঝতে পারবেন, এটা এক্সাম্পল আমি ক্রিয়েট করে রাখছিলাম, আমি মেজারমেন্টের কথা না বলে সরাসরি এক্সাম্পলটা যাই, আমি শিওর যে ওটা হলে আপনি বুঝতে পারবেন। আমি এখানে গুডউইলটা যে আগে করতে হবে একটা এক্সাম্পল দেয়া আছে, এই যে, হ্যাঁ, এইটা দিয়েই মূলত আজকে আমরা শেষ করব ইনশাআল্লাহ। এইটা যদি আপনারা বুঝেন, আই হোপ যে ওই কোশ্চেনটা যেটা আপনি কোশ্চেন করলেন মিলে যাবে। এখানে বলা হচ্ছে ক্যাশ জেনারেটিং ইউনিট, এ ক্যাশ জেনারেটিং হ্যাজ দিস নেট অ্যাসেট, কি হয়েছে, গুডউইল আছে 10 টাকা, প্রপার্টি ভ্যালু আছে 10 টাকা, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আছে হচ্ছে 30 টাকা, রিকভারেবল অ্যামাউন্ট হ্যাজ এ 45, রিকভারেবল অ্যামাউন্ট হয়ে গেছে 45, তাহলে 60 থেকে 45, 60 মিলিয়ন থেকে 45 মিলিয়ন হয়েছে, তার মানে এখানে 15 মিলিয়নের একটা ইয়ে আছে, কি বলে এটাকে, বলা হচ্ছে যে ইম্পেয়ারমেন্ট আছে, কম আছে। আমাকে কোশ্চেন করেন এই 15 টাকা কোন জায়গা থেকে কতটুকু কমাবো, আমাকে কেউ বলবেন কাইন্ডলি, তাহলে বুঝবো যে আপনারা আমার পড়াটা মোটামুটি বুঝতে পারছেন। স্যার আপনি যেটা বললেন যে গুডউইল থেকে প্রথমে যেতে এলে কত কমাবো গুডউইল থেকে? 10 লাখ কমাই দিব স্যার। রাইট, আর যে 5 লাখ থাকবে এটা কত থেকে কমাবো?
এইটা স্যার এরপরে স্যার তখন আমরা ইয়া থেকে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট থেকে কমাবো রেশিও অনুযায়ী, ঠিক আছে? রেশিও অনুযায়ী। 2:3, এখানে 2:3 রেশিও আছে না? জি স্যার 2:3। দেখেন তো এবার ক্লিয়ার কিনা। ক্লিয়ার? গুডউইল 10 কমায় ফেলছি। জি স্যার। জি স্যার। আমাকে কি বলেন তো, এরকম অঙ্ক বা এরকম থিওরি আপনারা আগে পড়ছেন কিনা? কেউ একজন বলেন যে জাস্ট এটা কি জানতেন কিনা বা পড়েছেন কিনা? জানতাম না স্যার, আমি পার্সোনালি জানতাম না। কারণে হচ্ছে কি, আমি জানি তো, এই কারণে কিন্তু পরীক্ষা হঠাৎ হঠাৎ কিছু জিনিস দিয়ে দেয়। আসলে সিলেবাসে যেভাবে IAS বলা আছে, কেউ যদি আপনাদের আটকাতে চায় তাহলে কিন্তু সুযোগ আছে ওয়াইড এন্ড হিউজ ওয়াইড সিলেবাস। হ্যাঁ, এই কারণে আমি কিন্তু 5টা ক্লাস হলেও অনেকগুলো IAS এর জিনিস কিন্তু একবার ডিসকাস করে দিচ্ছি, যাতে করে অ্যাটলিস্ট ব্ল্যাঙ্ক না হন, হলে যে মনে না হয় যে আমি কিছুই জানি না, অ্যাটলিস্ট কিছু জানেন। তো আপনাদের যদি কোনো কোশ্চেন না থাকে আজকে এখানে শেষ করতে চাই। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসটা তো আছি অলরেডি, আমাদের ক্লাসটা 2 ঘন্টার মতো হয়ে গেছে, আমি তো ব্রেকও নেইনি। তো আমরা নেক্সট বুধবার আবার করব। আর আমি যেটা বললাম যে ICMA 5টা ক্লাস করলেও আমরা 6টা বানাই ফেলবো, ফলে আমি যে মোটামুটি ধরেন আধা ঘন্টা বা 20 মিনিট যে কম ক্লাস আমরা নিচ্ছি, এটা আবার একটা এডিশনাল ক্লাসে আমরা আপনার কভার করে নিব। সো যদি কোনো কোশ্চেন না, এনি কোশ্চেন? স্যার এটা তো হঠাৎ ইয়ে করেছে যেটা স্যার যেটা পড়াচ্ছিলেন এক্সাম্পলের আগে স্যার, যেটা কি এটার পরে গুডউইলের পরে যে এক্সাম্পলটা স্যার ধরেছিলেন এটা একটু কাইন্ডলি শেয়ার ও করুন। আচ্ছা, কোনটা কোনটা গুডউইলের পরে কোনটা? জি স্যার, গুডউইলের পরে একটা এক্সাম্পল, জি এটা স্যার ওই যে ক্যারিং অ্যামাউন্ট 6 লাখ টাকা, যেটা রিভ্যালুয়েশন রিজার্ভ 6 লাখ, যেটা শো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা যাবো। জি স্যার, এটা এই যে এটা স্যার, হ্যাঁ বলেন প্লিজ। এটা স্যার আর কি ইয়ে হয়েছিল, ফিনিশড হয় না আর কি। ও, এটা কিন্তু ফিনিশ হয়েছে। আপনারা দেখেন, আমি বলি, আবার একটু বলি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। আপনার একটা অ্যাসেটের ক্যারিং ভ্যালু ছিল 10 লাখ টাকা, ঠিক আছে? তারপরে ওই সময় ওই বছরে এসে রিভ্যালু করলেন, রিভ্যালু করে 16 লাখ আসলো। তাহলে রিভ্যালু অ্যামাউন্ট রিকগনাইজ ইন দ্য রিভ্যালুয়েশন রিজার্ভ হচ্ছে 6 লাখ টাকা। জি স্যার। তাহলে আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝছি। এরপরে দেখেন, 1 বছর পরে হয়তো 1 লাখ টাকা আবার নতুন করে ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে, করে এখন ক্যারিং ভ্যালু দাঁড়াইছে হচ্ছে কত? 15 লাখ টাকা। আচ্ছা, কিন্তু 15 লাখ টাকা করলেও ওই সময় এসে আপনার ফেয়ার ভ্যালু নতুন করে আবার অ্যাসেস করে দেখছেন, ফেয়ার ভ্যালু 6 লাখ টাকা, ভ্যালু ইন ইউজ হচ্ছে 8 লাখ টাকা। তাহলে এখন বলছে গিভ জার্নাল এন্ট্রি ফর ইম্পায়ারমেন্ট লস। তো এখন আমরা নরমালি জানি যে এই দুইটার ভিতরে বড়টাকে আমরা কনসিডার করি, এই জন্য বলবো রিকভারেবল অ্যামাউন্ট অফ অ্যান অ্যাসেট ইজ 8 লাখ টাকা। কারণ কি, এইটা বড়, ভ্যালু ইন ইউজ বড়, দ্য হায়ার অফ দ্য ফেয়ার ভ্যালু অ্যান্ড ভ্যালু ইন ইউজ। তো আমরা জানি যে রিকভারেবল অ্যামাউন্ট কোনটা হবে, যেটা হচ্ছে ভ্যালু ইন ইউজ অথবা ফেয়ার ভ্যালু ভিতরে যেটা বড়। তাহলে 8 লাখ পেলাম। তাহলে আমার এখানে ক্যারিং অ্যামাউন্ট ছিল 15 লাখ, তাহলে 15 লাখ আর 8 লাখের ডিফারেন্স 7 লাখ হচ্ছে বেসিক্যালি ইম্পায়ারমেন্ট লস হবে। লসের ব্যাপারে আমার কোনো কথা নেই, কিন্তু লসটা ভাগাভাগির কথা। যে এখানে এই 6 লাখ তো অলরেডি মানে আপনি বেশি বাড়ায় রাখছেন, ওইটাকে আপনার রিভ্যালুয়েশন রিজার্ভ তো রিজার্ভের জায়গায় রয়ে গেছে। রিজার্ভটাকে ক্রেডিট ছিল, ওইটাকে ডেবিট করবেন। এখানে এন্টিটা কি ছিল, এখানে এন্টিটা যদি বলি, এই এন্টিটা আগে বলি তাহলে বুঝতে সুবিধা হবে। ওই এন্টিটা ছিল অ্যাসেটে তো 10 লাখ অলরেডি ছিল, তাহলে আপনি নতুন বাড়াইছেন হচ্ছে অ্যাসেট ডেবিট 6 লাখ আর ক্রেডিট করছেন রিভ্যালুয়েশন রিজার্ভ, তাহলে অ্যাসেট হয়ে গেল 16। তাহলে এখন 16 থেকে যখন আপনি কমাবেন, এই 15 থেকে যখন আপনি কমাবেন, তখন অ্যাসেট ভ্যালু তো এই যে 15 থেকে 7 কমায় ফেলছেন, 8-এ চলে আসছে। এই 8-এ, সরি, এই 15 থেকে কমায় ফেলছেন, ঠিক আছে? এই যে 7 কমানোর জন্য কমাইলেন। আচ্ছা, এবার আসেন, কিন্তু এই যে 6 বাকি ছিল, এই 6টা হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ ডেবিট হবে, আর বাদ বাকি 1 লাখ টাকা হচ্ছে বেসিক্যালি ইনকাম স্টেটমেন্টে চার্জ হবে। এবার বুঝছেন কিনা? জি জি স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? স্যার এই যে থিওরিতে একটা কোশ্চেন আসে যে ক্যাশ জেনারেশন ইউনিট, এই জিনিসটা কি? মানে থিওরি আসলে 2 মার্কের বা 3 মার্কের থিওরি আসলে এটা সহজভাবে কিভাবে বলবো? গুড কোশ্চেন। ক্যাশ জেনারেটিং ইউনিট হচ্ছে আপনার অ্যাসেট গ্রুপ থাকে না, ধরেন আমি একটা উদাহরণ দিই। লেটস সে আইসিএমবি তে আপনারা যান, হ্যাঁ, আইসিএমবি তে আপনারা নিশ্চয়ই জানেন যে আইসিএমবি তে ভাড়া দেয়, কি ভাড়া দেয় জানেন? কনফারেন্স রুমটা, যেটা আমাদের যেটা হচ্ছে যে আমাদের যেটা এই কি বলে ওটাকে আমরা বলি
অডিটোরিয়াম অডিটোরিয়াম ভাড়া দেয়। অডিটোরিয়ামের অর্ধেক ভাড়া দেওয়া যায় না। অডিটোরিয়ামে একটা দেখবেন যে মনিটর আছে, ওটা ভাড়া দেওয়া যায় না। অডিটোরিয়ামের চেয়ার ভাড়া দেওয়া যায় না। ভাড়া দিতে এই অডিটোরিয়ামের চেয়ার, অডিটোরিয়ামের ডায়াস, অডিটোরিয়ামের ভিতরে একটা প্রজেক্টর আছে, এই সবকিছু একবারে ভাড়া দিতে হয়। তো এই জন্য এই অডিটোরিয়ামের সবগুলো অ্যাসেটকে একবারে ক্যাশ জেনারেটিং ইউনিট বলা হবে। আবার আমরা নিচের যে 100, আমরা ধরেন আমাদের একটা আইটি ল্যাব আছে, আইটি ল্যাব কোম্পানি ভাড়া নিতে চাচ্ছে ফর দ্যাট ট্রেনিং। আর কোশ্চেন হচ্ছে ওই ল্যাব খালি স্পেস সে ভাড়া নেবে না, তার কম্পিউটার সহ ভাড়া দিতে হবে। তাহলে কম্পিউটার লাগবে, ইন্টারনেট কানেকশন লাগবে, ওয়াইফাই লাগবে, ওই সব কিছু সহ ভাড়া দেবে। এই যে জিনিসটা আর ভাঙা যায় না, মানে শুধু কম্পিউটার ভাড়া দেওয়া যায় না, অথবা শুধু রুম ভাড়া দেওয়া যায় না, রুম এবং কম্পিউটার একসাথে যখন একটা মানে রেভিনিউ জেনারেট করে, স্মলেস্ট পার্ট অফ এনি অ্যাসেট দ্যাট ক্যান জেনারেট রেভিনিউ ইন্ডিভিজুয়ালি, অর তাহলে সেটাই হবে হচ্ছে যেমন আপনি যদি মনে করেন একটা গাড়ি ভাড়া দেয়, আমরা জানি গাড়ি ভাড়া দেয়, গাড়ির কিন্তু টায়ার ভাড়া কেউ নিতে চায় না, নেয় না, অথবা গাড়ির ইঞ্জিন ভাড়া হয় না। টোটাল গাড়িটা হয়তো 1 মাসের জন্য ভাড়া হয়, 1 দিনের জন্য ভাড়া হয়, 2 দিনের জন্য ভাড়া হয়। সো এমন কোন অ্যাসেট যেগুলো ইন্টারডিপেন্ডেন্ট কয়েকটা অ্যাসেট একসাথে, সেটাকে বলা হয় ক্যাশ জেনারেটিং ইউনিট। এটা ইউনিট হিসেবে কাজ করে। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ। Thank you all for your patience learning.